এটা হলো একটা ট্রান্সফার ওয়াইজ স্টেটমেন্ট। ট্রান্সফার ওয়াইজ স্টেটমেন্ট, ট্রান্সফার ওয়াইজটা কি? এটা হলো আপনার ওদের একটা পেমেন্ট গেটওয়ে টাইপের। যারা হলো এরকম রেমিটেন্স, আমরা বলি না রেমিটেন্স আসে যে বিভিন্ন পেমেন্টের গেটওয়ের থ্রুতে, বাংলাদেশে কিন্তু রেমিটেন্স আসে। হ্যাঁ, আপনার ওই যে যারা ফ্রিল্যান্সিং করে, আগে ছিল মানি বুকার্স, এখন হলো আপনার আরে নামটা তো ভুলে গেলাম। আর পেইজাও ছিল, পেইজা এখন আর নাই, আরো কিছু ইয়া আছে, নামগুলো মনে পড়তেছে না এখন ওইভাবে। নেটেলার, নেটেলার, পেওনিয়ার, হ্যাঁ পেওনিয়ার তো আছে, কিন্তু আমি আসলে নেটেলার আরেকটার কথা ভুলে গেছি, আরেকটা জিনিস মনে পড়তেছে না, নেটেলারের কথা মনে আছে, যেটা ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়, ওইটা একটু ভুলে গেছি। আচ্ছা যাক, তো এগুলো প্রত্যেকটা হলো আসলে পেমেন্ট প্রসেসর। পেমেন্ট প্রসেসর, রিয়া মানি যে বিদেশ থেকে টাকা, মিডল ইস্ট থেকে টাকা পাঠায়, বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠায়, রিয়া মানি, আরো কিছু নাম আছে। তো এগুলোর মতো এলো আপনার ইউকের, এটা হলো আপনার ট্রান্সফার ওয়াইজ। সো ট্রান্সফার ওয়াইজে এটা এই স্টেটমেন্ট, সেটা কি যে কোনো কিছু একটা কেনাকাটা হয়েছে, সেটা আপনার সফটওয়্যার, সফটওয়্যার রিলেটেড কোনো কিছু, সেটা আপনার হতে পারে সফটওয়্যার যে আপনার প্রমোশনাল কোনো কিছু, অ্যাডভার্টাইজমেন্ট এই টাইপের, এবং সেটা কিনেছে কার কাছ থেকে? সেটা কিনেছে, আমরা যদি এখানে দেখি, গুগল আয়ারল্যান্ড, তারপরে অ্যাডোবি আয়ারল্যান্ড, এই যে ডিজাইনিং, তারপরে প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট এই টাইপের কোনো কিছু কিনেছে আয়ারল্যান্ড। সো যেহেতু আয়ারল্যান্ডের এই কথাটা আছে, এবং দেখেন এখানে, এখানে কি আছে, এই স্টেটমেন্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ট্রান্সফার ওয়াইজ স্টেটমেন্ট একটা স্যাম্পল স্টেটমেন্ট, কিন্তু কেন অনেক কিছু রিয়েল আছে, আবার অনেক কিছুই জাস্ট আপনাদের একটা দেখানো হলো। হ্যাঁ, তো স্টেটমেন্টটা এরকমই থাকবে একদম শিওর, এবং আইডিগুলো এই যে ঠিক এরকমই থাকে, বা স্ট্রাকচারটা এরকমই থাকে, জাস্ট অ্যামাউন্টগুলো একটু অন্যরকম ভাবে দেয়া আছে এই ভিতরের ডেটাগুলো। এই আচ্ছা, যদি আমরা দেখি এখানে প্রথম আছে এখানে একটা আইডি, তারপরে সাবমিট টাইম, স্ট্যাটাস কি ট্রান্সফার, এখানে একটা কি আছে, প্রোফাইল, বিজনেস প্রোফাইল, যে ট্রান্সফার ওয়াইজের এই প্রোফাইলটা ছিল বিজনেস প্রোফাইল, সোর্স কারেন্সি জিবিপি, যেহেতু আমি বললাম যে আমরা ইউকে থেকে করতেছি, তাহলে এটা সোর্স কারেন্সি জিবিপি, ফাইন। অ্যামাউন্ট পেইড বাই, অ্যামাউন্ট পেইড বাই এই 2564.21, আচ্ছা, তারপরে ফি, তারপরে অ্যামাউন্ট কনভার্টেড, এক্সেস রিফান্ড, টার্গেট কারেন্সি, কনভার্ট অ্যান্ড সেন্ড টু, আচ্ছা, দেন আর কি আছে, এক্সচেঞ্জ রেট, এক্সচেঞ্জ রেট ডেট, কোন দিনের এক্সচেঞ্জ রেট, ওই সময় যে এক্সচেঞ্জ রেটের কথা বললো সেই দিন কত তারিখ ছিল, সেই দিনের রেটটা কত ছিল, সেই দিনটা দিয়ে দিছে। পে আউট টাইম, কাকে কাকে পেমেন্ট করেছেন সেইটা, এবং অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে পেমেন্ট করেছে সেই অ্যাকাউন্ট ডিটেলস, সেখানে আরো কিছু রেফারেন্স আছে, কার নামে পাঠাইছে, কোনো নামে অথবা কোনো কিছু ইয়ারতে যদি রেফারেন্সের এগেনস্টে যদি পাঠানো হয় সেই রেফারেন্সটা। সো মোটামুটি বলবো না যে এই ইনফরমেশনগুলো, এই টাইপের ইনফরমেশনগুলোই থাকে, এবং এই রকমই ইনফরমেশনগুলো থাকে। আচ্ছা, আপনারা তাহলে এই স্টেটমেন্টটা একটু এবার বোঝার চেষ্টা করি, যেগুলো দেখলাম কলামগুলো, এবার বোঝার চেষ্টা করি। সেটা হলো সোর্স কারেন্সি, আমি এখান থেকে আর কিছু ধরতেছি না, এগুলো একটু মানে স্কিপ করতেছি, এগুলোর মধ্যে তেমন কিছু আসলে বোঝার নাই আসলে। হ্যাঁ, এগুলো যাতে আমাদের দেখে ম্যাচ করানোর ব্যাপার, যে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো। সোর্স কারেন্সি আমার জিবিপি, অ্যামাউন্ট পেইড বাই কত, এই এখানে এক একটা পেমেন্টের মানে এক একটা দেয়া আছে। আচ্ছা, এইটা একটা অ্যামাউন্ট, এইটা একটা অ্যামাউন্ট, এইটা একটা অ্যামাউন্ট। আমাকে কেউ বলতে পারবেন যে এইখানে কোনটা কি কি অ্যামাউন্ট? হ্যাঁ, ফিটা একটা অ্যামাউন্ট, এই যে ফি একটা অ্যামাউন্ট, কোনটা কি টাইপ অ্যামাউন্ট, অর্থাৎ কোনটা জিবিপি, কোনটা ইউরো, কেউ বলতে পারবেন? আচ্ছা, প্রথম আমি পরেরটা না বলে আমি ধরেন এই 2 নাম্বার, হ্যাঁ, এটার মধ্যে কোনটা কোনটা কত, কোন টাকাটা আপনার ইউরো জিবিপি আমাকে বলেন। এই প্রথম অ্যামাউন্ট কনভার্ট যেটা, ওইটা হচ্ছে হলো জিবিটা ইউরোতে কনভার্ট। আমার অ্যামাউন্ট একটু বলবেন, মানে ওই যে 2554.5, এই অ্যামাউন্টটা কনভার্ট হয়ে হচ্ছে 3000 হয়েছে, তাহলে এইটা কি, এইটা আর এইটা ফিটা তো বাদ যাচ্ছে না, এই পুরোটাই জিবিবি হবে, মানে ফি অ্যামাউন্টটা বাদ দিয়ে এটা অ্যামাউন্ট 3000 বাদে তো সবগুলাই জিবিপি না, আচ্ছা শুধু ইউরো।
আচ্ছা, তাহলে ওই এই অ্যামাউন্ট গুলো, আচ্ছা এবার ঠিক আছে, ফাইন। এটা ইউরো অ্যামাউন্ট, এটা টার্গেট কারেন্সি, এটা পেমেন্ট করতেছে, ফাইন। আচ্ছা, তাহলে আমার এই দুইটা অ্যামাউন্টের কি দরকার ছিল একটু বলতে পারবেন? ওইটা তো কেটে নেই না। না না, একটা হচ্ছে কি এক কার্ডটি থেকে আরেক কার্ডটিতে যদি কোনো সেন্ড করতে হয়, কারণ গভর্নমেন্টকে একটা হচ্ছে হলো ফি দিয়ে তারপরে হচ্ছে করতে হবে, এটা এই রিলেটেড কোনো এক্সপেন্স হতে পারে। ইয়েস, আমার একটা পেমেন্ট প্রসেসিং একটা ফি থাকে, আপনি সেটা যেই দেশ থেকে যেই কারণে যেভাবেই করেন না কেন, একটা পেমেন্ট প্রসেসিং এর একটা ফি থাকে। আচ্ছা, এবার আসেন তাহলে, আমি যেন আপনাদের মধ্যে কোশ্চেন করলাম, আপনারাই বলেন। ঠিক আছে, আপনারা এটা বের করতে পারছেন, ঠিক আছে, একদমই ঠিক আছে। সেটা হলো কি, আমার মেইনলি আমার অ্যাকাউন্ট থেকে কাটছে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে এই অ্যাকাউন্ট, এই অ্যামাউন্টটা, এইটা হলো গ্রস অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটাই কেটে রাখছে। এই অ্যামাউন্টটা কেটে, কেন এই অ্যামাউন্ট কেটেছে, এর মধ্যে 9.71 ছিল ফি। এই ফিটা ছিল আসলে তাদের একটা ফি, তারা তাদের চার্জটা কেটে রেখে বাকি যেটা থাকে এই অ্যামাউন্টটা কনভার্ট করছে এই 3000-এ। অর্থাৎ তাহলে আমি যদি 3000, আসলে এবার উল্টা দিক থেকে দেখি, আসলে এই জিনিসটা উল্টা দিক থেকেই হয়েছে। সেটা হলো কি, আমার পেমেন্ট করার কথা গুগল আয়ারল্যান্ডকে 3000 ইউরো, আর যেহেতু আমার তো আবার টাকায় দিয়ে কিনে ডলার করে এরকম কোনো ঝামেলা নাই, আমি জিবিপি থেকে করব, তাহলে আমার 3000 ইউরো পেমেন্ট করার জন্য কত জিবিপি দরকার? এবার মূলটা আছে, আমার এত জিবিপি দরকার, এত জিবিপি প্রসেস করতে গেলে আমার কত জিবিপি আরো ফি দিতে হবে, এত ফি দিতে হবে, তাহলে টোটাল আমার কত জিবিপি কাটবে, এত কাটবে। ঠিক আছে, আসলে হিসাবটা হয়েছে এইভাবে, হিসাবটা আমরা যেভাবে গেছি, মানে মানে পেমেন্ট করার জন্য আসলে হিসাবটা এইভাবে করে হয়েছে। ঠিক আছে, তাহলে এবার আসেন তাহলে আরো একটা সহজ আর কি, যদি কনসেপ্টটা আমি যদি বলি, অনেকের আমি এভাবে করে বলছিলাম, সেটা হলো যে অনেকটা বিকাশ ক্যাশ ইন ক্যাশ আউটের একটা কনসেপ্ট আছে। যদি বিকাশের, আমরা যে বিকাশ করি, সেটা বিকাশ বলেন যাই বলেন আর কি, ক্যাশ ইন ক্যাশ আউট, সেন্ড মানি, যেই কনসেপ্টটা, লাইক এটা অবশ্যই আপনাদের খুব ভালো মতো বুঝতে হবে, তাহলে আমরা পরবর্তী স্টেপে এটা আমরা দেখবো যে আসলে এটা মানে আপনি না বুঝতে পারলে এটা কিন্তু এদিক ওদিক করে মানে হারায় ফেলবেন, আপনি হারিয়ে যাবেন। আচ্ছা, আবার দেখি আমরা বিকাশের ক্যাশ ইন ক্যাশ আউট সেন্ড মানি, এই কনসেপ্টটা দেখি আমরা। সেটা কি হবে, আমরা যদি একজন চিন্তা করি, আমি ভাইয়ের নাম যেন কি, মিলন ভাই, মিলন ভাই, তো মিলন ভাই, আমি মিলন ভাই থেকে 1000 টাকা পাই, উনি এখন আছে হলো ইয়াতে নোয়াখালীতে আছে। আচ্ছা, যাই হোক, তো এখন ওনার থেকে আমি 1000 টাকা পাই, যেহেতু উনি আমাকে 1000 টাকা দিতে চাচ্ছে, তো উনি আমার যদি 1000 টাকা দিতে চায়, তাহলে উনি আমাকে আসলেই 1000 কত টাকা দিবে বিকাশ যদি পাঠায় নর্মালি? 1020। কোথায় দিবে তাহলে? 1020টা উনি দুই ভাবে কিন্তু দিতে পারে। একভাবে হলো উনি আমাকে সেন্ড মানি করতে পারে 1018 টাকা 50 পয়সা, মানে পুরো একদম নেট, মানে ধরেন আমরা 20 টাকা ধরি সবচেয়ে সহজে, তো 1020 টাকা উনি আমাকে সেন্ড মানি করবে। সেন্ড মানি করতে গেলে কিন্তু ওনার আবার আরেকটা খরচ আছে, সেন্ড মানির আরো 5 টাকা খরচ আছে, সাথে আমার ক্যাশ আউট, আমি যখন 1020 টাকা পেলেই আসলে আলটিমেটলি আমি 1000 টাকা ফিয়াট কারেন্সি বলে যেটাকে, ফিয়াট কারেন্সিতে আমি সেটাকে কনভার্ট করতে পারবো, তো আমার হাতে ক্যাশ আসবে ফিয়াট কারেন্সি 1000 টাকা, কিন্তু সেটার জন্য আমাকে আবার চার্জ দিতে হবে 20 টাকা, সেই 20 টাকাটা সহ ওই ভাই আমাকে পাঠাইছে, আবার ওনারা ওই জন্য আরো 5 টাকা মানে সেন্ড মানি ফি রেখে দিছে, তাই না? আচ্ছা, এইটা একটা ওয়ে হইতে পারে সেন্ড মানি। আরেকটা ওয়ে হইতে পারে কি, যে আমি সাথে সাথে ফিয়াট কারেন্সিতে পাবো, সেটা কি হইতে পারে, সেটা হলো উনি আমাকে ক্যাশ আউটই করতে পারে, যে ভাই আপনি কোনো এজেন্টের কাছে যান, আমি সরাসরি ক্যাশ আউট করি, তাহলে ওনার ওই 5 টাকা সেভ হবে, আলটিমেটলি ওনার ওই 5 টাকা সেভ হবে, কারণ 20 টাকা তোমার লাগবেই। কিন্তু উনি চিন্তা করতেছে ভাই আপনি তো টাকা ইয়ে করবেন, আপনি শুধু একজন এজেন্টের কাছে যা বলেন, আমার নাম্বারটা বলেন, আমি অনেক ক্যাশ আউট করে দিই, অন্তত আমার 5 টাকা সেভ হলো। তাহলে দেখেন এখানে দুইটা জায়গা থেকে কিন্তু টাকা কাটা যাচ্ছে দুই রকম। একটা হইলো ওনার কাছে প্রথম সিনারিওতে কিন্তু চার্জ আমার কাছ থেকে কাটা গেছে, উনি কিন্তু চার্জ দিলেও কিন্তু যদি আমার সাইড থেকে পেমেন্টের হিসাবটা করেন, আমি টাকা পাবো, মেইনলি টাকাটা পাবো আমি, হ্যাঁ আমি হলাম টার্গেট কারেন্সি।
সো এখন আমি টাকাটা পাবো। তার মানে দেখেন প্রথম সিনারিওতে উনি আমাকে সেন্ড মানি করছে পুরো অ্যামাউন্টটি, আমি ধরো আমি 5 টাকার হিসাবটা বাদ দিলাম, তো সেন্ড মানি পুরোটাই করছে, কিন্তু চার্জ কাটছে কিন্তু আমার থেকে, যখন আমি সেটাকে কারেন্সিতে ফিয়াট কারেন্সিতে কনভার্ট করতে গিয়েছিলাম তখন আমার থেকে চার্জ কাটছে। আর সেকেন্ড সিনারিওতে আমি টাকা পাবো, আমিও 1000 টাকাই পেয়েছি, কিন্তু চার্জ আমার থেকে কাটে না, চার্জ যে পাঠাচ্ছে তার থেকে কাটছে। মানে ক্যাশ আউট যখন উনি করলো আমার এই এজেন্সির নাম্বারে তখন এটা কাটলো। ঠিক আছে, এই একই কনসেপ্টটা আমি যদি এবার ইয়াতে যাই, আপনার আমাদের এই যেখানে যে ট্রানজাকশনগুলো হয়েছে এখানে, এই ট্রানজাকশনটা এখানে যেভাবে আছে, আপনি যদি এটাকে এখানে ও সিনারিওটা দিছি, কিন্তু আপনি যদি এটাকে প্র্যাকটিক্যালি কাজটা করতে চান আপনাকে দুই সাইড থেকে চিন্তা করতে হবে। আপনি একবার আপনি ইউরোর যে অ্যামাউন্টটা, আপনি এটা এখানে এইভাবেও চিন্তা করতে পারেন যে 3000 ইউরো সে রিসিভ করছে, ঠিক আছে, কিন্তু 3000 ইউরোকে আপনি কনভার্ট করেন, সাথে এর সাথে কিছু চার্জও আপনি কনভার্ট করতে পারেন, চার্জটাকেও আপনি অ্যাড করতে পারেন। ঠিক আমাদের প্রথম সিনারিওর মতো, কারণ আমি 3000 ইউরোই পাবো, 1000 টাকাই পাবো, কিন্তু আমি 1000 টাকা করতে গেলে আমার আরো 20 টাকা খরচ হবে, উনি পুরো 20 টাকা সহই পাঠিয়েছে। একই রকম ভাবে আমি 3000 ইউরোই এখানে পাচ্ছি, মানে এখানে দেখাচ্ছে যে আসলে চার্জটা এখানে কাটছে না, এটা এমন হইতে পারে যে 3000 ইউরো না, ও 3000 এর সাথে আরো চার্জ সহই পাঠাইছে, কিন্তু যখন তার ইউরোতে কনভার্ট হয়েছে তখন সে 3000 ইউরোই পাইছে, ওইটা তার এখান থেকেই চার্জটা কেটে রাখছে। আপনার সিনারিওটা আপনি এভাবেও নিতে পারেন, এখানে কি আপনাকে যে কোনো একটা সাইডে যেতেই হবে, মানে আপনি সিনারিও এভাবে চাইলেও নিতে পারেন। আপনি যখন রেকর্ড করবেন তখন আপনাকে এইরকম দুই পাশ থেকে চিন্তা ভাবনা করে আপনাকে রেকর্ড করতে হবে, আপনার জন্য যেই সাইড থেকে সুবিধা আপনি সেই সাইড থেকে আপনি এই রেকর্ডটা করতে পারবেন বা করতে পারেন। এই পর্যন্ত তো ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা এখানে যাই, আমরা কোন সাইডে যাব, আগে আমরা চিন্তা করি যে আমরা আসলে বিল পেমেন্টে যাব নাকি আমরা বিল রিসিভে যাব। আমরা আগে বিল পেমেন্টে যাই। সাপোজ ধরেন আমরা সার্ভিস নিছি গুগল আয়ারল্যান্ড বা অ্যাডোবি আয়ারল্যান্ড থেকে, আমরা পরবর্তীতে চেষ্টা করবো যে আমরাই এখন গুগল আয়ারল্যান্ড বা অ্যাডোবি আয়ারল্যান্ড, মানে আমরা সেল করেছি, এবার আমরা রিসিভ করতেছি, এটা যাবো আমরা পরে। আগে আমরা পেমেন্টের সাইড থেকে যাই, যে আমাদেরকে গুগল আয়ারল্যান্ড এবং অ্যাডোবি আয়ারল্যান্ড থেকে আমরা কোনো সার্ভিস নিছি এবং ওরা আমাদেরকে ইনভয়েস দিছে, এবার আমরা ওদেরকে ওদের জন্য ইনভয়েস মানে আমার জন্য বিল, রাইট? তাহলে আমি এটা বিল পেমেন্ট করব। যদি আমি বিল পেমেন্ট করতে যাই তাহলে এখানে দেখেন দুইটা জিনিস লাগবে। এক নাম্বার ওয়ান, আমার যে বিলটা, এই বিলটা আমার রেকর্ড হবে জিবিপিতে, হ্যাঁ, জিবিপিতে আমার রেকর্ড হবে। আচ্ছা, তাহলে এবার আমি আগে ইয়াতে যাই, বিলে যাই, আচ্ছা এবার আমি যদি আমার বিল ক্রিয়েশনে যাই, নিউ বিল কেন, আমি এখানে বিল পেমেন্ট করব কাকে, প্রথমে আছে গুগল আয়ারল্যান্ড। আচ্ছা, গুগল আয়ারল্যান্ড, আমি আগে গুগল আয়ারল্যান্ড, আমি একটা একটা করে ধরি, এখানে যেটা পরে আসবে আমি সেটা করবো। আচ্ছা, গুগল আয়ারল্যান্ডকে আমি আগে রেকর্ড করে আছে কিনা দেখি। গুগল আয়ারল্যান্ড, এখানে দেখেন একটা জিনিস আমি দেখাই, এখানে কারেন্সি, আপনাদের এখানে দেখেন তো কারো এইটা অন করা আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, না এই যে এটা আমি সেটা বলতেছি যে নিচে অ্যাড কারেন্সি, এটা তো আছে তাই না? ইয়েস, সো এটাই আর কি, আপনার এটা থাকলেই হবে, কারণ আমরা এখানে কারেন্সি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, কারেন্সি চাইলে আমরা ওই যে কনফিগারেশন সেটিংসে যেও অ্যাড করতে পারবো। সো এটা যে কোনো জায়গা থেকেই করা যায়, আমরা চাইলে প্রথম দিনে কারেন্সি অ্যাড করে নিতে পারতাম, আমি করি না, কারণ আমার যখন আসবে আমি তখন এটা কাজ করবো, যেমন আজকে আমাদের আসতো, সো আমরা এখনই করতে পারবো। সো আমাদের বেস কারেন্সি জিবিপি, সো দ্যাটস ওয়াই এটা এখানে জিবিপিতে আছে, আমরা এখন পর্যন্ত জিবিপিতেই রাখবো। আমাদের বিলের ডেটটা কখন,
জানুয়ারির 6 তারিখ 2020, ফাইন। আমি এখানে ডেটটা দিতে পারি জাস্ট দেওয়ার জন্য। রেফারেন্সটা যদি আমি দেই, এখানে আছে, আর এখানে ওই বিলটা আমি এখানে আপলোড করতে পারি, ফাইন। এবার আসেন এখানে কি করেছে, এখানে আপনারা দিতে পারেন যে অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস দিছে, অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিসেস দিয়েছে আর কি। কে দিয়েছে? গুগল আয়ারল্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিসের জন্য আমাকে চার্জ করেছে কত, এখানে এবার আসেন, এটা হলো আমাদের কাজ। আমি এখানে কত অ্যামাউন্ট দিব এবার বলেন? 3000 কি? ইউরো। আমার বিল আমি 3000 ইউরোতে দিব নাকি আমি আমার জিবিপিতে দিব, কোনটা বলেন? আমার এগুলো দিয়ে আমার জিবি দিতে হবে। ধরুন আপনি পেমেন্ট করতেছেন তো জিবি, আর কেউ বলেন? আয়ারল্যান্ড তো ইউরো গ্রহণ করবে, না, তাই না? আমি তো- আর আমরা তো আমি তো সবসময় জিবিতে পেমেন্ট করবো, কারণ ও ওটা কনভার্ট করে নেবে। ইয়েস, আমার এটা আমি জিবিপিতে পেমেন্ট করব, সেই ইউরোতেই পাবে। হ্যাঁ, আমি তো দিব জিবিপিতে, তাই না? আমি জিবিপিতে দিব। আবার এখানে এই যে দুই ভাবে করা যায়, আমি যদি বলছিলাম বিকাশের যে কনসেপ্টটা, তাই না? মানে 1000 টাকাই পাবে, কিন্তু কেউ কোনো সময় আমি তাকে সরাসরি তাকে বানায় দিব পুরোটা যে 1000 টাকাই নেন, আর কোনো সময় আমি তাকে দিব ভাই আপনি দিয়ে দিছি, আপনি যে সময় ইচ্ছে সময় তুলে নিন, এরকম। তাহলে আমি যদি এবার একটু আমরা বাংলাদেশের মতো একটু চিন্তা করি, আমাদের বাংলাদেশে কি করতে হয়, যদি আপনি বিদেশে কোনো টাকা দিতে পাঠাতে হয়, মানে কোনো কারেন্সির সাথে আপনি বিজনেস করতে যান, তাহলে আপনাকে কি করতে, আপনার যত টাকার অ্যাকাউন্টই থাকুক না কেন, আপনার একটা আলাদা ডলার একটা অ্যাকাউন্ট করতে হয়। আপনি টাকার অ্যাকাউন্ট আছে, আপনার এখানে 100 কোটি টাকা আছে, আপনি তারপরেও কিছু করতে পারবেন না, আপনাকে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে, ফরেন কারেন্সি এফসি অ্যাকাউন্ট করতে হয়। সেটা জিবিপি হইতে পারে, সেটা ইউরো হইতে পারে, চাইনিজ এমবিতে হইতে পারে। হ্যাঁ, তাহলে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, সাপোজ ধরেন যে আপনি একটা ইউরো অ্যাকাউন্ট করবেন, এবার আপনি ইউরোতে পেমেন্ট করবেন। এখন আপনি প্রসেসটা অনেকভাবে করতে পারেন, যেটা হলো যে আপনার জিবিপি অ্যাকাউন্ট আছে, আপনি সেটাকে ইউরোতে কনভার্ট করে এখানে রাখেন, এবং আপনার ওই ইউরোর পেমেন্টগুলো আপনি এই অ্যাকাউন্ট থেকে ডিল করেন। কোনটা? আপনার এফসি, যেটা এফসি অ্যাকাউন্ট আছে, ইউরো এফসি অ্যাকাউন্ট যেটা, সেখান থেকে আপনি আপনার ইউরোর পেমেন্টগুলো সব ডিল করেন। যেহেতু আপনার ইউরোপের 30টা দেশ আছে, ওই 30টা দেশের সাথে আপনার প্রচুর বিজনেস হয়, তা আপনি একটা ইউরোর একটা অ্যাকাউন্ট করলেই তো হয়। কারণ আমরা যেহেতু ইউকের বাইরে, আপনি ওখানে ইউরোপের সাথে প্রচুর ডিল করেন। আরেকটা হলো আপনার ইউএস এর সাথে প্রচুর ডিল হয়, তাহলে আপনি জিবিপির সাথে সাথে ইউরোর সাথে সাথে আপনি একটা ইউএসডি এর অ্যাকাউন্ট করে রাখলেন, যে ইউএস এর সাথে ডিল হলে আমি ওখান থেকে করবো, আর আমার লোকালি যত ডিল আছে আমি জিবিপিতে করবো। তার মানে এখানে কথাটা কি আসে দেখেন, তার মানে কথা আসে যদি আমি দুই ভাবেও করতে পারি। একটা হলো সরাসরি যদি আমার ব্যাংকের কোনো ফ্যাসিলিটিস থাকে, আমার কার্ড থেকে আমি পেমেন্ট করতেছি, সরাসরি জিবিপিতে পেমেন্ট করবো, ও ইউরো পেয়ে যাবে, এখান থেকে কেটে রেখে দিবে। আরেকটা হইতে পারে যে না, আমার এখানে আরেকটা ইউরোর অ্যাকাউন্ট আছে, আমি জিবিপি থেকে ইউরোতে আমি কনভার্ট করব, মানে অর্থাৎ আমার জিবিপি কেটে রাখবে, কিন্তু আমার এই অ্যাকাউন্টে যারা ইউরো দিয়ে দিবে, এবার আমি ইউরোর পেমেন্টটা এই অ্যাকাউন্ট থেকে আমি ইউরোর পেমেন্টগুলো করব। তার মানে আমার এখানে ইনভয়েস ইউরোতেই আসবে, ইনভয়েসটাকে আমি ইউরোতেই রিকগনাইজ করব, যেহেতু আমার এফসি অ্যাকাউন্ট আছে, ইউরোর একটা আমার এফসি অ্যাকাউন্ট আছে। আর যদি আমার ইউরোর এফসি অ্যাকাউন্ট না থাকে সাপোজ, তাহলে আমি ইনভয়েসগুলো জিবিপিতে কনভার্ট করেই হিসাব করব, অর্থাৎ আমি বিল করব জিবিপিতেই। মানে আমি ইউরোর ওখানে লিখে দিব যে কনভার্সন ভ্যালু হয়ে আমার আজকের দিনের আমার দিল, এটা আমার পেমেন্ট করতে হবে, ঠিক আছে, এটা আমার করতে হবে। এখানে একটা অসুবিধাও আছে, কারণ হলো আমি যদি আজকে বিলটা বানাই এবং আজকে যদি আমি পেমেন্ট না করি, কালকে কিন্তু আমার রেটটা কমবে বা বাড়বে। অর্থাৎ আমি আজকে বিল করলাম, এই যে কত, এটা আজকে আমি বিল করলাম হলো আমার 2554.50
জিবিপিতে বিল আমি করলাম, ঠিক আছে। কালকে আমি পেমেন্ট দিতে যাই, আমার দেখবো যে আমি পেমেন্ট যেটা দিচ্ছি আমার সেই বিলের সাথে কিন্তু আমার পেমেন্ট অ্যামাউন্ট ম্যাচ করতেছে না, তাই না? এটা কিন্তু অনায়াসেই হওয়া পসিবল, মানে এটা মানে এই কয়েক সেকেন্ডেও হওয়া পসিবল, মানে এরকম আপ ডাউন করে। তাহলে আমি যদি একটু স্টেপসটা বলি যাই, সো এইখানে আমি এই বিলটা যেহেতু আমাকে ইউরোতে দিছে এবং আমার ইউরোতে আমার এফসি অ্যাকাউন্ট আছে, আমার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে ইউরোতে, তাহলে আমি তাকে ইউরোতেই পেমেন্ট করব। তাহলে তার ইনভয়েসটা আমি ইউরোতেই রাখতে চাচ্ছি, যেহেতু আমার ইউরোতে ব্যালেন্স আছে, ইউরো অ্যাকাউন্টে ইউরো আছে, তাহলে আমি তাকে ইউরোতেই পেমেন্ট করব। তাহলে আমি এই বিলটা করব ইউরোতে। যদি আমি ইউরোতে করতে হয়, এটা আমার জিবিপিতে আছে, তাহলে আমার এটাকে আগে এখানে ইউরো অ্যাড করতে হবে। সিলেক্ট ওয়ান, কোনটা? ইউরো। আমি এখানে অ্যাড করলাম, অ্যাড কারেন্সি। তাহলে দেখেন আমার এখন এই বিলটা দেখেন, এতক্ষণ ছিল এখানে অ্যামাউন্ট জিবিপি, এখন হয়ে গেছে অ্যামাউন্ট ইউরো। তার মানে আমার এখন এখানে যে অ্যামাউন্টটি হবে সেটা হবে কি? ইউরো অ্যামাউন্ট, রাইট? তাহলে অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস নিচ্ছি আমি কার কাছ থেকে? গুগল আয়ারল্যান্ড থেকে। সার্ভিসের ইউনিটটা কত? 3000 ইউরো। ওরা আমার 3000 ইউরোই দিতে হবে। আমার এখনো কিন্তু কোনো চার্জ এসব কিছু আসে না, কেন? ও 3000 ইউরো পায়, আমি ওর 3000 ইউরোই দিব। ফাইন। এখানে কি আসবে? আমি এইটা ধরতেছি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। এটাতে এই ক্যাটাগরি নিয়ে আসলে তেমন কোনো আসলে মাথা ব্যথা না, আপনারা তো বুঝতেই পারছেন। মেইনলি আসলে টুলসগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আসলে কাজে লাগে, এটাই আসলে আসল কাজ। আসলে মেইনলি এই ক্যাটাগরিগুলো আপনারা এক একজন এক এক রকম চিন্তা করতে পারেন। কেউ দিতে পারেন মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশনাল এক্সপেন্স, আরো অনেকে অনেক কিছু চিন্তা করতে, সাবস্ক্রিপশন, অনেকভাবে অনেকভাবেই চিন্তা করতে পারে। আমার এটা গেল, আমি বিলটা অ্যাপ্রুভ করলাম। আচ্ছা, এটা দেখেন এখানে যে ইউরো লেখা যাচ্ছে কিন্তু আলাদা করে, ওকে? এই যে এখানে কনভার্সন রেট সহ এখানে দেখাচ্ছে। আচ্ছা ফাইন, এই যে এখানে দেখাচ্ছে জিবিপিতে কত পেমেন্ট হবে, 2540.30, যদি আজকের দিনে পেমেন্ট করে আর কি, এখনকার পেমেন্ট আর কি এইটাতে আছে। ফাইন, ঠিক আছে। আনরিয়ালাইজড, এখানে কিছু গেইন আছে, আনরিয়ালাইজড, এই যে গেইন প্লাস। আচ্ছা, মানে প্লাস কি 2554, আর ওই বছর 2540 বা কত, তার মানে হলো ওই সময়ের তুলনায় আজকের দিনে আপনার লাভ আছে আর কি, আজকের দিনে কম জিবিপি যাবে। এটা হলো আনরিয়ালাইজড আপনার যে গেইন অর লস ইন আপনার ফরেন কারেন্সি কনভার্সন। এটা হলো আপনার আদার ইনকামে থাকে, প্রফিট এন্ড লসের আদার ইনকাম পার্টে থাকবে, মানে অথবা আদার ইনকামের লসে যে মাইনাস অথবা প্লাসে থাকবে। যাই হোক, আচ্ছা, তো এটা আমার গেল। আমি আমি তাহলে আরো কয়েকটা বিল করি। একটা আমি অ্যাডোবিতে করি। এই অ্যামাউন্টটা, রাইট? মাল্টি কারেন্সিতে আপনি অনেকভাবে অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, এখানে কি দেবো আমি? সফটওয়্যার পারচেস করলে কি দেওয়া যায়? আইটি কিছু আছে না, আইটি সফটওয়্যার এন্ড কনজিউমাবলস। ওকে ফাইন, এটা দিলাম, নো ভিএটি। ফাইন, তো আমি এই দুইটাই করলাম, কারণ আমাদের আবার উল্টা দিক থেকে আরো কিছু কাজ আছে এটার মধ্যে। আচ্ছা, ও আমাকে দুইটা আইডাবি আয়ারল্যান্ড এবং গুগল আয়ারল্যান্ড
আমাকে তারা এখানে আমি ইয়েটা কি করেছি, কারেন্সি পেমেন্টটা জিবিপি তে হয়ে গেছে, হয় নাই, এটা জিবিপি তে হয়ে গেছে। এই যে জিবিপি, ইউরোতে লেখা ছিল না, কিন্তু ইউরো থাকলে লেখা হবে, এখানে চেঞ্জ করতে হবে, ইউরোতে হবে, ইউরোতে হবে। অ্যামাউন্টটা কি সেম? ইউরোতে হবে, এবার হবে। ঠিক হওয়ার কথা। এই যে ইউরো এখানে লেখা আছে, তখন কিন্তু কিছুই লেখা ছিল না, মানে আমার হোম কারেন্সিতে আছে, দ্যাটস ওয়াই। হ্যাঁ, এইভাবে করে আপনাদের বুঝতে হবে। আমি জাস্ট বুঝলাম যে এটা তো ইউরো লেখা নেই, তার মানে আমি তো তখন সিলেক্ট করি নাই, হয়তো আমি অটো ভাবছিলাম যে অটোই হয়তো সিলেক্ট করা থাকতে পারে, মানে খেয়াল ছিল না। এই যে এখন ইউরো লেখা আছে, মানে এটা ইউরোতে আছে। আর জিবিপির ক্ষেত্রে কত আছে সেটা দেখাবে, 1875 জিবিপি। ফাইন। এখন আমি যদি এটা পেমেন্ট করতে যাই, আমার হলো নাম্বার 1, আমি জিবিপি থেকে ইউরোতে এভাবে পেমেন্ট করতে পারি না। যদিও পারি, আমি বলতেছি এই সিনারিওতে আমি এটা এভাবে করে পেমেন্ট করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে। তাহলে আমাকে কি করতে হবে, জিবিপি থেকে আমাকে ইউরো, আমার এফসি অ্যাকাউন্ট যেটা ইউরো আছে সেইখানে আমাকে ব্যালেন্স আগে পাঠাতে হবে, তখন আরো আমাকে কি দিবে, ইউরো দিবে, রাইট? সেই ইউরো দিয়ে আমি এই ইউরো অ্যাকাউন্টের পেমেন্টটা আমি করব, ওদেরকে আমি পাঠাবো আর কি। ধরেন এই পেমেন্টটা আমি ওদেরকে পাঠাচ্ছি আলটিমেটলি, আর এইখানে আমার এই বিলটা আমি এখানে রিকনসাইল পাঠানোর পরেই তো আমার ব্যাংক স্টেটমেন্টে আসবে যে আমি এতই আমার এফসি অ্যাকাউন্টে এত পেমেন্টটা আমি পাঠাচ্ছি, তারপরে সেইটাই কি আমি এখানে রিকনসাইল করব। ব্যাপারটা তো এরকম। তাহলে আসেন এবার আমি যদি, আমার জিবিপি অ্যাকাউন্ট তো আছে, রাইট? তাহলে আমাকে একটা এফসি অ্যাকাউন্ট আমাকে ক্রিয়েট করছি আমি, তো সেই এফসি অ্যাকাউন্ট তো আমার জেরোতেও ক্রিয়েট করতে হবে, তাই না? তাহলে আমার এফসি অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করি, চলেন একটা এখানে আমরা এখন তাহলে আমাদের এফসি অ্যাকাউন্ট আমরা জেরোতে অ্যাড করব। ব্যাংক অ্যাকাউন্ট আমরা কিভাবে অ্যাড করতে পারি বলেন তো কেউ? আচ্ছা, অ্যাকাউন্টিং এ গেলাম, চার্ট অফ অ্যাকাউন্টে যাব, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, ফাইন, ঠিক আছে, সবাই চাইলে করতে পারেন এটা। আচ্ছা, ফাইন। তারপরে add without bank fee, continue। আচ্ছা, ব্যাংক নেম আমি এটা জাস্ট দেই আমার এফসি ইউরো, এটা আমার এফসি অ্যাকাউন্ট ইউরো। ব্যাংক নেম, আচ্ছা ব্যাংক, সরি এটা নিব, দিলে আমি এটা দিব আমি অ্যাকাউন্ট নেম, এটা দিব আমি ব্যাংক নেম আমি বার্কলেজ ব্যাংকে দিতে পারি। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ হলো আমার আদার, ক্রেডিট কার্ড না, এটা আদার। অ্যাকাউন্ট নাম্বার আমি 8টা ডিজিটের দিতে পারি, অ্যাকাউন্ট কোড লাগবে না, অপশনাল। কারেন্সি, এই যে আমার কিন্তু এখন জিবিপি দিলে হবে না, এখন আমার এটা কিন্তু ইউরো এফসি অ্যাকাউন্ট, তাই না? সো আমি এফসি অ্যাকাউন্ট দিলাম আমার ইউরো কারেন্সিতে। সো আমার দেখেন এটা এফসি আমার ইউরো, এটা লেখা আছে, এটা আমার অ্যাকাউন্টের নাম, এটা হলো ব্যাংক, বার্কলেজ ব্যাংকে আমি করেছি, সব ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট, দেখেন আমার এখানে এই যে এফসি ইউরো চলে আসছে। হ্যাঁ, ফাইন। এই দেখেন এখানে কিন্তু ব্যালেন্সটা ইউরোতে দেখাচ্ছে, পাশে ইউরোতে দেখাচ্ছে, মানে ওর যে ব্যালেন্সটা শো করবে ও সবসময় কিন্তু দেখাবে যে এটা ইউরো পাশে। এইবার আমি আমার এখানে ইউরো অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে ইউরো অ্যাকাউন্টে তো আমার ব্যাংক ব্যালেন্স দিবে, তাই না? তাহলে ব্যাংক তো আমার এমনিতেই ব্যালেন্স দিবে না, আমাকে কি করতে হবে বলেন তো? কিভাবে করবো? মানে ট্রান্সফার করা যায় বলতে প্র্যাকটিক্যাল আমি কি করবো? হ্যাঁ, মানে এটাই বলেন, আর একটু এক্সপ্লেন করে বলেন। ঠিক আছে, ট্রান্সফার করবো
কিসের থেকে কি ট্রান্সফার করব, মানে সেটাই তো আমি জানতে চাচ্ছি। কিন্তু ফার্স্ট হচ্ছে আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিছু না কিছু জমা রাখতে হয়। হ্যাঁ যখন আমি ইউরো অ্যাকাউন্ট ওপেন করতে যাব, এটা হ্যাঁ। ব্যাংকের সাথে আমার কথা হবে, আমি ইউরো অ্যাকাউন্ট ওপেন করতে যাব, আমার লিমিট কত হবে, আমি কত আমি অ্যাকাউন্ট ওপেন করেছি, হ্যাঁ এখন আমার তো ব্যালেন্স দরকার, ইয়েস ব্যালেন্সটা আমি কিভাবে পাবো? অনুযায়ী আমার ইউরো অ্যাকাউন্ট থেকে আমার কনভার্ট করে ইউরোতে নিয়ে আসবো। হ্যাঁ তার মানে অন্য অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে নিয়ে আসবো, আসলে এটা হলো ট্রান্সফার করবো আর কি, যেটা বলি আমি ব্যাংক ট্রান্সফার, ইন্টারনাল ট্রান্সফার, দুইটাই আমার অ্যাকাউন্ট, এই জন্য ইন্টারনাল ট্রান্সফার। হ্যাঁ মানে অন্য, ওটা তো অন্য কারো অ্যাকাউন্ট, আমারই অ্যাকাউন্ট, কিন্তু আমি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করব, ইয়েস তাই না, ট্রান্সফার করব। এবার আসেন তাহলে আমি যদি ব্যালেন্স ট্রান্সফার করি তাহলে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি আরেকটা, এটার জন্য আমি আরেকটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আর কি। এখন আসেন জাস্ট add without bank fees, এটা বার্কলেস ব্যাংকে হবে, এটা হলো ট্রান্সফার ওয়াইজ জিবিপি, এটা কিন্তু এটা কোন কারেন্সি থাকবে? জিবিপি, এটা আমার হোম কারেন্সি। আমরা তো আসলে জাস্ট এটা আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এখানে অন্য অ্যাকাউন্ট আছে, ওগুলোর মধ্যে ট্রানজাকশন আছে, দ্যাটস ওয়াই, আর কিছু না। সো কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে ফাইন। তাহলে আমার এখানে ট্রান্সফার হয় জিবিপি, আমি যেটা থেকে আসলে আমি সবসময় কাজ করে থাকি, আমার ব্যালেন্স, আমি ওখানে অনেক ব্যালেন্স থাকে, আমি ওখান থেকে আমার এফসি ইউর অ্যাকাউন্টে আমি ব্যালেন্স ট্রান্সফার করবো, ফাইন। তাহলে আমি ব্যালেন্স ট্রান্সফার করেছি, তাহলে এখানে তো আমাকে জেরোতেও দেখাইতে হবে, তাই না? আমি যে ব্যালেন্স ট্রান্সফার করছি তাহলে সেটা আমাকে দেখাইতে হবে না, সেটা আমি জেরোতে তো আমার ব্যালেন্সটা নিয়ে আসতে হবে। তাহলে আসেন ট্রান্সফার ওয়াইজ জিবিপি, আমার কিছু ট্রানজাকশন আছে, সেই ট্রানজাকশনগুলো এই যে দেখেন ওপেন হচ্ছে না, আচ্ছা দেখেন তো আমার যদি স্টেটমেন্টটা আমি এভাবে সাজাই, এটা কি ঠিক হয়? আমার স্টেটমেন্টটা এভাবে হবে, এই যে ডেট, ঠিক আছে, ট্রান্সফার টু ইউরো অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যামাউন্টগুলো কি ঠিক আছে কিনা দেখেন তো। আমি একটু এখানে এটা নিয়ে নিই আগে, এটা আপনাদেরকে এটা একটু পাশে রাখি, এটা একটু পাশে রাখি, দেখেন তো এইটা ঠিক আছে ভাই, কারণ প্রথমটা তো বুঝতে পারছি, ওইটা ট্রান্সফার করে তাহলে আমাদের ফিটা কেটে নিবে। হ্যাঁ ট্রান্সফার 400 থাকবে আর কি। আমি যখন ট্রান্সফার করবো তখন তো আমি পুরো অ্যামাউন্ট 400ই করবো, তাই না, তাই না এইটা। তাহলে আমি তাহলে এই অ্যামাউন্টটি আমার অ্যাকাউন্ট থেকে কাটবে, এই যে 236, 2564, 1929, এইটা, তাই না? এই আমার এই অ্যাকাউন্ট থেকে এইটাই যাবে, ঠিক আছে। তার মানে আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এটা ইয়ে করি, এটা আপলোড করি, কোন অ্যাকাউন্টে করব সেটা, আমি যাবো হলো আমার জিবিপিটা কোথায় গেল? এটা এত নিচে কেন? আজকে কাজে লাগবে, সো আজকে উপরে থাকবে, এফসি so import a bank statement, আমি কিন্তু আপনাদের এই স্টেটমেন্টটা দিব না, এগুলো আমি জাস্ট করে রাখছি, আপনাদের টাইমটা যেন ওয়েস্ট না হয়, আগে থেকে করে রাখছি। এটা আপনারা বানায় তারপরে কাজ করবেন, মানে আপনারা প্র্যাকটিস করবেন। আমি তো মানে টিউটোরিয়াল তো আছেই, সেটা আপনারা দেখবেন, কিন্তু আপনারা ওইটা বানায় করবেন, তাহলে আপনাদের মধ্যে কিন্তু ওই জিনিসটা বুঝার যে এটা কাজ করবে, যে আসলে আপনি কেন এটা স্টেটমেন্টটা বানান। আমি কিন্তু এইগুলো দিব না, আমি মেইন রিসোর্সটা দিব, কিন্তু স্টেটমেন্টগুলো আপনার মানে স্টেটমেন্টগুলো আমি দিব না। এটা আমি করছি আপনাদের টাইমটা যেন কিল না হয়, সময়টা যেন না লাগে, এজন্য।
আর যদিও আরেকটা কথা বলি, সেটা হলো যে এইরকম স্টেটমেন্টগুলো আপনারা পাবেন ব্যাংক স্টেটমেন্ট, মানে যখন কাজ করতে যাবেন। কিন্তু কথা হলো আপনাদের এখন শিখতে গেলে আপনার ওই ব্যাংক স্টেটমেন্টটা আপনাদের দেওয়া যাবে না, আপনারা নিজেরাই নিবেন আসলে কোন অ্যামাউন্ট আপনি নিবেন, কোন অ্যামাউন্ট আপনি নিবেন না। তখন আপনাদের মধ্যে জিনিসটা কাজ করবে যে আসলে এই অ্যামাউন্টটা আমি এই জন্য নিচ্ছি আর ওইটা আমি নিচ্ছি না, এবং এটা করলে এটা এই জন্যই আমি নিচ্ছি, মানে আপনাদের এটা আরো ভালোভাবে আপনাদের লার্নিংটা আরো ফ্রুটফুল হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কলাম 1 এর ডেট, ডেসক্রিপশন, নো ফিল্ড এটা দেওয়া হয় নাই। ডেসক্রিপশন, ট্রানজাকশন অ্যামাউন্ট আসছে কিনা, ও ওখানে আমার ডেটটা দেখে দিতে বলছে। ডেটটা কিভাবে দেয়া আছে, স্ল্যাশ দেয়া আছে, প্রথমে ডেট পরে মান্থ, ডে মান্থ, তাহলে ডে মান্থ, ডোন্ট ইম্পোর্ট, হ্যাঁ চলে আসছে। এই যেগুলো একটু আগেগুলোর চেয়ে এটা একটু আলাদা ছিল দেখতে, দ্যাটস ওয়াই ও যে নিতে পারতেছিল না, ওকে আমাকে মানে গাইড করে দিতে হলো, ধরা দিতে হলো যে এটা এরকম এরকম হয়েছে। ফাইন, ঠিক আছে। ও কিন্তু বলতেছিল ডে মান্থ ইয়ার নাকি মান্থ ডে ইয়ার, আমাকে কিন্তু দুইটা অপশন দিয়েছিল, কারণ ও বুঝতে পারছে এখানে যে কোনো একটা হবে, সো কোনটা হবে। এবং প্রথম লাইনটাও তাকে বলে দিতে হয়েছে যে এটা কলাম হেডিং, তার আগ পর্যন্ত কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছিল না, যখনই আমি দিলাম কলাম হেডিং তখনই কিন্তু সে এখানে এই যে প্রিভিউটা দেখাচ্ছিল। ঠিক আছে, ফাইন, নেক্সট। 5টা ট্রানজাকশনই ছিল, 5টা। আচ্ছা, আমার এখানে ধরেন ব্যালেন্স থাকবে, আপাতত আমার এটা ব্যালেন্স দিচ্ছি না, এটা কোনো ইস্যু না, ব্যালেন্স আপনাদের থাকবেই, তো মাইনাস হবে এখান থেকে 11,000 জিবিপির মতো কমে যাবে। ফাইন, এখন আমি এই ব্যালেন্সগুলো ট্রান্সফার করব, তাই না? কোথায় দিব? ব্যাংক ট্রান্সফারে। ফাইন, কিন্তু কোথায় যাবে? ইওর অ্যাকাউন্টে। ইওর অ্যাকাউন্টে, তাহলে ইওর অ্যাকাউন্টে তো আমার রিসিভে আমার এই অ্যামাউন্ট গুলো থাকতে হবে, তাই না? আচ্ছা, রিসিভে তাহলে আমার কোন অ্যামাউন্ট থাকবে ইউরোতে? ইউরোতে 3,000। এখন আমার কথা আছে, এবার আসুন আবার সেই বিকাশের সেন্ড মানি আর ক্যাশ আউট। হ্যাঁ, আপনি কোনটা করবেন বা কোনটা করে সেখানে একটা ব্যাপার আছে, সেটা হলো চার্জটা কি আপনার এইখানেই কাটবে নাকি চার্জটা ফুল, নাকি এখানে ফুলটা এসে চার্জটা এইখানে কনভার্ট করার সময় কাটবে? হ্যাঁ, মানে দুইটাই হইতে পারে, আপনাকে যে কোনো একটা ধরে আর কি যাইতে হবে। আপনার স্টেটমেন্ট যখন থাকবে, ওই যে বললাম যখন স্টেটমেন্টটা আপনি দেখবেন তখন ক্লিয়ার হবেন। এখন আপনারা কোন সিনারিও চান, আমি সেই সিনারিওতে আমরা যাবো, যে মানে আপনারা কি ক্যাশ আউট, ভাই যে সেকেন্ড সিনারিওতে আমার পেমেন্টটা দিল, যে উনি ক্যাশ আউট ডাইরেক্ট বললো যে ভাই আপনি এক জায়গায় এজেন্টের সামনে যান, আমি তখন আপনারা দিয়ে দিব, ওই সিনারিওতে যাবেন? নাকি উনি ভাই আপনি যেখান থেকে ইচ্ছে যখন খুশি তুলে নিয়ে আমি আপনার 1020 টাকা 400 দিয়ে দিলাম, নাকি এই স্টাইলে যাবেন? আচ্ছা, তার মানে যে ফার্স্ট সিনারিওর মতো, যে আমি টোটাল 400 যা হয় আমি পুরোটাই আমার এফসি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, আমার অ্যাকাউন্টে পেমেন্ট করা, হ্যাঁ পেমেন্ট করার সময় সে তার ওই চার্জ কেটে বাকিটা পুরোটা পেমেন্ট হয়ে যাবে, রাইট? ঠিক আছে, এই ফার্স্ট সিনারিওতে যাচ্ছি। ফাইন, ঠিক আছে। এটা হলো আসলে আমি দুইটা সিনারিওতে হইতে পারে, আপনারা যখন ওই যে ব্যাংক স্টেটমেন্টের উপর ডিপেন্ড করছে, আপনারা যখন দুইটা ব্যাংক, আপনি তো অ্যাকাউন্ট দুইটা, আপনি তো দুইটারই ব্যাংক স্টেটমেন্ট পাবেন। তো তখন আপনি দেখবেন যে আপনি যখন পেমেন্ট করার সময় আপনার চার্জটা ওরা চার্জ করতেছে নাকি কনভার্ট করার সময় চার্জ করতেছে, সেইটা কোন অ্যাকাউন্ট থেকে চার্জ করতেছে। ওকে, ফাইন। তাহলে এবার আসেন আমাকে যাইতে হবে কোথায়? আমার এফসি অ্যাকাউন্টে। এখন আমার এফসি অ্যাকাউন্টে যাইতে হবে। আমার এফসি অ্যাকাউন্টে কিন্তু কোনো কিছু, এখন তাহলে আমার এফসি অ্যাকাউন্টে রিসিভ করতে হবে। এফসি অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করবেন কিভাবে? এফসি অ্যাকাউন্টে তো অলরেডি পাঠিয়ে দিছে, তাহলে এফসি অ্যাকাউন্টে তো আমার ওই পেমেন্টটা আমাকে ট্রান্সফারটা রিসিভ করতে হবে, তাই না? রিসিভ করবো, ওই যে আমার ব্যাংক ট্রান্সফার কি হবে, যেটা থেকে পাঠাবো সেখানে আগে পাঠায়, আরেকটা যেখান থেকে রিসিভ হবে সেখানে আমি ম্যাচ করাবো, তাই না? তাহলে আমি এটা ম্যাচ করার জন্য আমার এখানে এই ট্রানজাকশনগুলো আপলোড করতে হবে। আসেন তাহলে আমরা আপলোড করবো আমার স্টেটমেন্ট, ব্যাংক ট্রান্সফার, ভাইয়ের স্টাইলে যদি যাই তাহলে আমার ব্যালেন্সটা কি এরকম হয় না? দেখেন তো, আমি একটু এখানে যাই, সেই লুকানো জিনিসগুলো বের করি। এবার এই তো দেখেন তো, আমার এই যে ফি ছিল কত, ফিটা আমি কিভাবে বের করছি দেখেন। আমার এখানে ফি ছিল 9.71 জিবিপিতে, তাহলে উনি বলছে যে
খরচ সহ আমি দিয়ে দিচ্ছি, আপনার যখন ইচ্ছা আপনি তখন তুলেন। তার মানে ইউরোতে আমি 3000 ইউরোর পরে তোমার আরো যত চার্জ হবে সেটা আমি তোমার ইউরোতেই দিচ্ছি, তুমি যখন পেমেন্ট করবে তখন তুমি ওটা পেমেন্ট করে দিয়ে দিও। তাহলে এখন আমাকে এই 9.7 এরও কি ইউরোর অ্যামাউন্ট কত হয় সেটা দরকার, সাথে আমার 3000 এর সাথে প্লাস হবে, ব্যাপারটা এরকম। তাহলে এই যে আমার আমি এটা বের করছি, দেখেন আমার কিভাবে পাবো, আমার যে এক্সচেঞ্জ রেট আছে না, ওই দিনের এক্সচেঞ্জ রেট 1 জিবিপি সমান কত ইউরো, 1 জিবিপি সমান 1.1744 ইউরো। তার মানে 9.71 জিবিপি সমান 11.40 ইউরো। এই যে দেখেন, এটা হলো মাল্টিপ্লিকেশন করছি, এটা গুণ এইটা, ঠিক আছে? তাহলে হয় আমার 11.4, আর টোটাল যদি আমি প্লাস করি এই যে ওর সাথে 3000 যোগ 11, তাহলে আমার হয় 3011 যোগ মানে 11 টাকা, ওই 11.4 ইউরো হয়। সো প্রত্যেকটাই আমি এইভাবে করি, এখানে বের হয়েছে। টোটাল হবে এখানে কত, 13,621.12 ইউরো। তাহলে এবার আমরা যদি ওই স্টেটমেন্টটা দেখি, দেখেন তো এটা কোনটা রেখে কোনটা হয়ে গেছে, সরি। ঠিক আছে, রিসিভ কিন্তু সবগুলো প্লাসে আছে, তার মানে আমি রিসিভ করছি, দ্যাটস ওয়াই আমি তো প্লাস হবে। ট্রান্সফার ফ্রম ট্রান্সফার ওয়াইজ জিবিপি, ডেট তো এখানে যা আসতে আছে সেম দিনই রিসিভ করেছি, সো সেম ডেটই আছে, ঠিক আছে না? ওকে, তাহলে আমার এইটা এবার আমরা এবার এটা এখানে ইম্পোর্ট করব। ওকে, ইম্পোর্ট এখনো আসে নাই প্রথম লাইন, তারপরটা হলো, হ্যাঁ ধরে বলছি, এই যে ইউরো সাইন দেখাচ্ছে, ঠিক আছে? কেন ইউরো সাইন দেখাচ্ছে বুঝতে পারছেন? কারণ এই অ্যাকাউন্টের টাইপটাই কিন্তু ইউরো, দ্যাটস ওয়াই কিন্তু ইউরো সাইন। আপনি যদি অ্যাকাউন্ট টাইপ যদি ইউরো না দেন, কিন্তু ইউরো সাইন দেখাবে না। আচ্ছা, তো আমার এখানে সবকিছু ধরছে, এটা ঠিক আছে, ফাইন। আমি এবার নেক্সট কমপ্লিট। সো দেখেন আমার এখানে +13, এই যে এটা আমি কিন্তু স্টেটমেন্টের ব্যাপারে বলছিলাম, এখানে এই স্টেটমেন্ট যদি আমি যা আসছে সেগুলোর ব্যালেন্স হলো এত, আর যখন আমি এখনো 1 টাকাও রিকনসাইল করি না, যখন আমি রিকনসাইল করব তখন এর ব্যালেন্সও সেম হইতে হবে, সেম হইলেই এইটা ঠিক আছে রিকনসাইল, তখন একটা রিকনসাইলড লেখাটা আসবে, এবং একটা ব্যালেন্স একটাই হয়ে যাবে, তখন দুইটা আর দুই পাশের কোনো দুই ব্যালেন্স থাকবে না। ফাইন, তাহলে এবার আসেন আপনাকে এইখানে আমরা একের পর এক এখানে ট্রান্সফার করব। এই বিলটা কাজ আপাতত নাই, এই অ্যাকাউন্টের কাজও নাই, এটা থাকুক, বিল থাকুক এখানে। আমার ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্ট, তাহলে প্রথমে আমার এটা কি 6 জানুয়ারি ট্রান্সফার করব, এখানে কত 6 জানুয়ারি রিসিভ করব, ঠিক আছে? ফুল অ্যামাউন্টই না, এই যে চার্জ সহ এখানে যা আছে তাই। কোন অ্যাকাউন্টে যাবে? এফসি ইউরো, দেখেন ব্র্যাকেটে ও ইউরো দেখাচ্ছে, এটা কিন্তু ইউরো। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এইভাবে চলে আসছে, ও বলতেছে এইটার ইউরোর পরিমাণ এটা কি ঠিক আছে, বা এরকম সাথে ব্যাংক ফিস। এই জন্য আমি জিজ্ঞেস করছি আপনি কোনটা দিতে চান, আপনি কি আমাকে পুরো 3000ই দিবেন, চার্জ আগে কেটে রাখবেন, নাকি আমাকে 400 দিয়ে দিবেন, আমি ট্রান্সফার করব। যদি আমাকে উনি সেকেন্ড সিনারিওতে যাইতো, এই যে ভাই আপনি যে কোনো সময় যেখানে যাবেন আমি দিয়ে দিব, তাহলে এখন আমাকে এখানে ব্যাংক ফিসটা অ্যাড করতে হইতো, মানে ব্যাংক ফিসটা আমার এখান থেকে কেটে রাখতে হইতো। যেহেতু উনি আমাকে বলছে যে ভাই ব্যাংক ফিসের কোনো ঝামেলা আমি নিতে পারবো না, মানে ফার্স্ট সিনারিওতে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনার যখন খুশি তখন আপনি তুলে নেন। সো আমি এখানে যাব যে আমার এখানে ব্যাংক ফিসের কোনো ঝামেলা নাই, আমি ব্যাংক ফিসে যাব না। আমার এখানে কত ইউরো আমি রিসিভ করেছি, কত ইউরো, মানে ওই যে ব্যাংক ফিসের ওইটা আমি জাস্ট ক্লিক করেছি, আসছে, কিন্তু আমি ওইটা ধরতেছি না। ফাইন, আমার এখানে আসছে 3011.40, রাইট?
সো আমি এখানে এটাই রিসিভ করেছি, এখানে এটা দিয়ে দিলাম। ও হ্যাঁ হয়েছে। সো এখন আমি এটা, ও আছে যে ইয়াটা ধরতেছে, ব্যাংক ফিসটা দিতে বলতেছে। ওকে ফাইন, এবার ঠিক হওয়ার কথা। সো হয়ে গেছে। এখানেও এটা থাকো, আমি পরে ম্যাচ করাবো, আমি এটাও দিয়ে দিই। এটা হলো এইটা, চার নাম্বার। হ্যাঁ হ্যাঁ, একটু ওই যে কারেন্সি কনভার্সনে একটু কম বেশি থাকেই। এই যে ও খুব বেশি ডিফারেন্স না হলে দেখেন অ্যামাউন্ট জিবিপি, দেখেন এই যে ইউরোতে কত আসছে, ও যে এক্সচেঞ্জ রেট বলতেছে ওই দিনের এক্সচেঞ্জ রেট এরকম ছিল, কিন্তু আমার এই এক্সচেঞ্জ রেটটা একটু দেখেন কত আছে, 1.1185, তাই না? এটাই আছে, ও বলতেছে এইটা 1.852। হ্যাঁ, এই রেটটাই দেখাচ্ছে ওই দিনের ওই সময় এই রেট। এগুলি তো আপডেট মানে ডাইনামিক, কিন্তু যেই দিনের যেই রেট ও পিছনে যেও আপনার ওই রেটটাও ধরতে পারে। হ্যাঁ, চাইলে আপনি এখান থেকে সরান যে অটো নিয়ে নিচ্ছে, আমার ক্যালকুলেশন দেখাচ্ছে, কিন্তু আজকের দিনের রেট এখানে এখনো চাইলে আপনি দেখতে পারবেন, চেক এক্সচেঞ্জ রেট চাইলে আপনি দেখতে পারবেন এখানে কত রেট আছে। ও ধরে নিচ্ছে যে এই রেটে আপনি এটা এক্সপ্লেন করছে, এবং খুব বেশি ডিফারেন্স না হইলে ও এখানে রেট হবে না। ধরেন আপনি কি করলেন, এখন যদি 80 দিয়ে দেন তাহলে এটা একটু ঝামেলা করবে, মানে দেখাবে। এই যে দেখছেন, মানে 80 তো আসলে হওয়ার কথা না, তাহলে এই এক্সচেঞ্জ রেটের সাথে এটা হয়ই না। দেখা যাচ্ছে 1 জিবিপি সমান এত ইউরো, এটা কি হলো? মানে 1 জিবিপি সমান 1 ইউরো সমান 9 জিবিপি, এটা আপনি কি ঠিক করলেন? এই জন্য রেট হয়ে বসে আছে, যে এটা তো আসলে ঠিক না, আপনার এটা ভুল আছে। কিন্তু আপনার যদি 1 টাকা 2 টাকা, মানে যে এক পয়সা 2 পয়সা বলতে 1 ইউরো 2 ইউরো 5 ইউরো 800, যেহেতু 800 ব্যালেন্স, তো এখানে 1 2 5 ইউরো 10 ইউরো ডিফারেন্স হলে ওইটাতে রেট ধরবে না। কিন্তু আপনি ডিফারেন্সটা যখন বেশি দেবেন তখনও রেট হয়ে যাবে, যে না এত ডিফারেন্স এটা হইতে পারে না। তো আমার এটা শেষ, রিকনসিলিয়েশন শেষ। এই যে রিকনসাইল, মাইনাস ব্যালেন্স রিকনসাইল, ঠিক আছে। আর আমার এখানে আমি কি করব, রিফ্রেশ দিব আগে। এই যে অলরেডি চলে আসছে ব্যালেন্স, এখন আমাকে ব্যালেন্স দেখাচ্ছে, কিন্তু আমি এখনো রিকনসাইল দেইনি, এই জন্য একটা ব্যালেন্স হয় নাই। দিলাম ওকে, সবই এই যে 5 মে 5 মার্চ, ওকে ওকে ডান, রিকনসাইল শেষ, তাই না? আমার ইউরো অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসছে, সবই ঠিক আছে। এখন আমি ইউরো অ্যাকাউন্টে ব্যালেন্স কেন আনলাম, আমার এফসি অ্যাকাউন্টে কেন ব্যালেন্স আনছি, ব্যালেন্স কেন আমি নিয়ে আসলাম? আমি আমার বিলগুলো পেমেন্ট করব ইউরোর টাইপের, ইউরোর পেমেন্ট যেগুলো আছে সেগুলো আমি আমার এফসি অ্যাকাউন্ট যেটা ইউরো সেখান থেকে পেমেন্ট করবো। এই জন্য আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে আমার মাদার অ্যাকাউন্ট থেকে এখানে ট্রান্সফার করে নিয়ে আসছি। তাহলে যদি আমি এবার পেমেন্ট করতে যাই, আমি ওদেরকে কত পেমেন্ট করব? অবশ্যই এই যে বিলে যেটা আছে সেটা 2214 আছে, আরেকটা আছে হ্যাঁ ইউরো, এবং আরেকটা আছে 3000। আমি দুইটা করেছি, তো দুইটারে আমি ধরেন আমি দুইটারই পেমেন্ট করতেছি আপাতত। তাহলে এই দুইটা যদি পেমেন্ট করি, তাহলে আসেন এবার পেমেন্ট করি। তাহলে আমার ব্যাংক স্টেটমেন্ট তো করা লাগবে না? না এটা না, এখানে ঠিক আছে এটাই। আচ্ছা, তাহলে আমার এখান থেকে ব্যাংক পেমেন্ট কত হবে বলেন? আমি ব্যাংক আমি এই জন্য বলছি আপনাদের কি স্টেটমেন্টগুলো চিন্তা করতে বলতেছি। স্টেটমেন্ট দেওয়া থাকবে, বাট আমরা ধরে নেন যে এখন আমরা হিসাব করে পেমেন্ট দিব আর কি। হ্যাঁ,
আমার আমি কত ইউরো তো পেমেন্ট করব আমি, হ্যাঁ, কিন্তু আমি টোটাল কত পেমেন্ট করব? টোটাল 3011 এখন আমি ক্যাশ আউট করতেছি, আমাকে তো উনি 1020 টাকা দিয়ে দিয়েছে, তাই না? এখন আমি 1000 টাকা ক্যাশ আউট করতে গেলে আলটিমেটলি কিন্তু আমার 1020 টাকাই খরচ হবে, আমার 1020 টাকাই ব্যালেন্স থেকে চলে যাবে। তার মানে আমার মানি আউট হবে 1020ই মানি আউট হবে, মানি কিন্তু আউট 1000 টাকা হবে না, মানি আউট হবে 1020, কিন্তু 20 টাকা আমি পাইলাম না, 20 টাকা পাবে বিকাশ আর আমি পাবো 1000 টাকা। তার মানে আমার ব্যালেন্স থেকে চলে যাবে আসলে 3011.40 ইউরোই যাবে, কিন্তু অ্যাডোবি আয়ারল্যান্ড অথবা গুগল আয়ারল্যান্ড পাবে 3000, আর বাকিটা পাবে হলো পেমেন্ট প্রসেসর, ব্যাংক চার্জ। ঠিক আছে, তাহলে মানে আমার ব্যাংক স্টেটমেন্ট হবে অ্যাকচুয়ালি এইটা, এই যে 3011 যেটা আছে, 3000-এ হবে না, হবে 3011, কারণ আর মাঝখানের ডিফারেন্সটাকে আমরা কি করব, ব্যাংক চার্জ হিসেবে ওইটাকে আমরা দেখাই দিব। ক্লিয়ার? তাহলে আসেন আমরা এটা এখানে কি হয়, এই স্টেটমেন্টটা আপলোড করি। ক্লিয়ার? মানে কনসেপ্ট তো ক্লিয়ার নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাব কোনটা, ট্রান্সফার ওয়াইজ না, আমরা যাব ইউরোতে, কারণ যেই ব্যালেন্স ঢুকছে সেগুলো এখন বের হয়ে যাবে। পাঁচটা নিয়ে নিছে, তো দেখেন এখন ব্যালেন্স জিরো হয়ে যাবে 5টার পেমেন্ট করলে, মানে আমি তো ওই ট্রানজাকশনগুলো পেমেন্ট করে দিব, ওই জন্য ওর হয়ে যাবে জিরো। দেখ ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি আগে আমরা কোনটা কোনটা করতেছিলাম, আমরা অ্যাকচুয়ালি এই পেমেন্টটা করতেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের ও কি ম্যাচ দেখাবে? আলটিমেটলি কিন্তু ম্যাচ দেখাবে না, কারণ ওর সেম অ্যামাউন্ট হলেই কিন্তু ও ম্যাচ দেখায়, না হলে ম্যাচ দেখাচ্ছে না। সো আমরা এবার যাই, এখানে আমরা কি করবো তাহলে, ফাইন্ড অ্যান্ড ম্যাচে যাব। ফাইন্ড অ্যান্ড ম্যাচে গেলে দেখেন কি আসবে আপনার এখানে একটা জিনিস, এটা এখন আসে দেখে, এই জন্য আপনি কিন্তু চাইলে আপনার অন্য, আপনি জিবিপিতে গেলে, মানে আপনি যদি আপনার জিবিপি অ্যাকাউন্টে যান, মানে আপনি ইউরো অ্যাকাউন্টে আসেন বলে এখানে অটো এই টিকটা আসছে, এটা কিন্তু আসতো না। আপনি জিবিপি অ্যাকাউন্টে যদি যান, তখন আপনাকে ইউরোর যদি কোনো বিল আপনি পেমেন্ট করতে চাইতেন, মানে ধরেন আমরা মাঝখানে এফসি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, যদি এফসি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতাম, তখন আমাদেরকে এই যে শো ইউরো আইটেমস এইটাতে টিক দিতে হইতো, তখন আমাদের এটা আসতো না, জাস্ট আমরা টিক দিয়ে নিতে হইতো যদি এই এফসি অ্যাকাউন্ট না থাকতো। এফসি অ্যাকাউন্ট করাতে কি হলো, অটোমেটিক্যালি ও ইউরোর আইটেমটাই নিয়ে আসতেছে, অটো নিয়ে আসছে, যেহেতু আমরা এফসি অ্যাকাউন্টে ঢুকে মানে তারপরে পেমেন্টটা করতেছি। ঠিক আছে, এটা আসলে আপনি একবার এক এক রকম করলে অনেক কিছু সামনে আসবে না, এরকম হয় আর কি, আমি সেটাই বলছি। বাট আমি একটু লং প্রসেসে গেলাম, যেটা এবার আপনাদের প্রত্যেকটা স্টেপই জানা থাকে। তো এটা আমি সব অ্যাকাউন্টে আসবে, এখন আপনার সবগুলোই আসবে, মানে যেগুলো আপনার জিবিপিতে আছে, যেখানে দেখাচ্ছে যেটা জিবিপি এটা ইউরো, হ্যাঁ, চাইলে আপনি জিবিপির গুলো এখান থেকে পেমেন্ট করতে পারেন, কিন্তু আসলে সেম পেমেন্ট আপনি করতে পারবেন না, মানে অ্যামাউন্ট না। তো আমাদের পেমেন্ট হলো এইটা না, আমরা নিলাম, সিলেক্ট করলাম, এখন ওর তো ম্যাচ করতেছে না, এই যে 11 পয়েন্ট এটা, তাহলে কি করতে হবে আমাদের, নিউ ট্রানজাকশনও করতে পারি, আবার আমরা আজকে অ্যাডজাস্টমেন্ট থেকে করি, রাইট? এটা আপনারা দেখেন নাই, তো এটা থেকে দেখি ছোটখাটো যে অ্যাডজাস্টমেন্ট গুলো থাকে, আমরা 1 পয়সা 2 পয়সা অনেক সময় ডিফারেন্স হয়ে যাবে, 1 টাকা 2 টাকারও হয়ে যায়, অনেক সময় একটু কম বেশি হয়ে যায় পেমেন্ট। তো চাইলে তখন আপনারা এই অ্যাডজাস্টমেন্ট দিয়ে ওই 1 পয়সা 2 পয়সাকে আপনারা মানে এটাকে কভার করে ফেলতে পারেন, অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন, মাইনর অ্যাডজাস্টমেন্ট এখানে থাকে এরকম, এই যে মাইনর অ্যাডজাস্টমেন্ট, আপনি 1 পয়সা 2 পয়সা 3 পয়সা 10 পয়সা, হ্যাঁ, এরকম সমস্যা থাকে যেগুলো আপনার হয়ে গেছে কোনো না কোনো কারণে। আমরা করবো, আমাদের অ্যাডজাস্টমেন্ট হলো ব্যাংক ফিস, আপনারা এটা থেকে এর আগে কখনো করেন নাই, আজকে এই জন্য এখান থেকে দেখাচ্ছি। এইটা এখান থেকে করা যাবে নিউ ট্রানজাকশন, কিন্তু সেটা আসলে আমরা এই টাইপের ট্রানজাকশনের জন্য এটা করি না, ওটা আমরা করি অ্যাকচুয়ালি ওভার পেমেন্ট, প্রি পেমেন্ট, ওই টাইপের ট্রানজাকশনের জন্য। হ্যাঁ, এটা ব্যাংক ফি, সো ব্যাংক ফি এখান থেকে করি, 2 জায়গা থেকেই করা যায়, ওকে, এটা সমস্যা না। ব্যাংক, সরি, ব্যাংক চার্জ লেখা আসছিল না, ব্যাংক কমিশন, এটা ব্যাংক চার্জ না।
সো ব্যাংক ফিস, ডেসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন, আমার অ্যাকাউন্ট থাকলেই হলো। ব্যাংক ফিস অ্যামাউন্ট কত আমার, এই যেখানে 11.40, এই যে ওখানে টোটালস ম্যাচ ওখানে নিয়ে নিছে, এখানে তো প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, কারণ ও অ্যাডজাস্টমেন্টটা ধরেই নিছে যে আপনার মানে ও ইয়ে করবে, পেমেন্ট করতেছে। হ্যাঁ, আর এখানে অটোমেটিক কিন্তু ব্যাংক ফিস লেখাই থাকে। সো রিকনসাইল, আমার এই একটা পেমেন্ট হয়ে গেছে, 4টা আছে, আরেকটা পেমেন্ট ছিল আমার এই যে এইটা না 2200, আমি যদি বিল দেখি এই যে 2214.37, সো এইটাই কিন্তু ছিল, এই যে এইটা, এই যে বেশি পেমেন্ট হচ্ছে। আমি স্টেটমেন্টটাও দেখে নিতে পারি, এই যে এটা 3 নিচে থেকে 2 নাম্বারটা শো দিলে শুধুমাত্র যেটা আছে ওইটাই দেখাবে। আমি এটা টিক দিলাম, নিউ ট্রানজাকশন না, আমি অ্যাডজাস্টমেন্ট ব্যাংক ফিস, ব্যাংক ফি 18.49, তো এই দেখেন এখানে বাকিগুলো আমার পেমেন্ট বিল করা নাই, তাই আর কি পেমেন্ট হচ্ছে না, মানে আপাতত নাই আর কি। আর যদি আমরা এখানে দেখি কি আছে, এই যে ব্যালেন্স অলরেডি কমে গেছে, কিন্তু আরো 8000 বিল কমবে। এবার আমরা একটু রিপোর্টটা দেখি, আর এখানে বিলগুলো দেখি, এটা কিন্তু আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে, এই যে ডিউ 0, এবং এই যে এখানে পেমেন্ট হয়ে গেছে। এবার আমরা একটু রিপোর্টটা দেখি, রিপোর্টটা দেখার দরকার আছে, কারণ আপনার ব্যালেন্স গুলো আপনি এখনো দেখেন নাই, তাই না, যে কিভাবে দেখাচ্ছে রিপোর্টে। এই যে দেখেন পাশে দেখাচ্ছে কোন এক্সচেঞ্জ রেটে কত হয়। এটা হলো ইউরোর ব্যালেন্স 8000, ও হলো আমার ব্যালেন্স শিটটা আসলে আমার জিবিপিতে দেখাবে, রাইট, ও আপনাকে দেখাচ্ছে, দেখেন ইউরোর অ্যাকাউন্টে 7271.3 জিবিপি, আজকের দিনে আপনার এই অ্যাকাউন্টের ভ্যালু আছে এত জিবিপি, কারণ আপনার এই স্টেটমেন্টটা কিন্তু জিবিপির, তো জিবিপি ব্যালেন্স দেখাচ্ছে, এবং পাশে সেজন্য সে একটা এই দেখেন বাটন দিয়ে রাখছে, যেটাতে ক্লিক করলে কি দেখতে পারবেন যে কত কনভার্সন রেটে সে আপনার ওই জিবিপি দেখাচ্ছে ইউরোটাকে, বুঝতে পারছেন। আপনার ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে এখনো 8386.এত, এটা দেখানোর কথা, কিন্তু ও দেখাচ্ছে কিন্তু 7271। কেন? ও বলতেছে যে এটা তো জিবিপিতে দেখাচ্ছি, আমি জিবিপি দেখাচ্ছি, আমার এই যে কনভার্সন এত এত আন্ডারে আমি দেখাচ্ছি, আজকের দিনে তোমার এটার ভ্যালু এরকম আছে। আর যদি আপনি এখানে এক্সপেন্সের জিনিসটা দেখেন, প্রফিট অ্যান্ড লসে এখানে কি দেখাচ্ছে, দাঁড়ান, কি ছিল যেন আমার এক্সপেন্সটা, এটা আমার একটু আগে দিতে হবে, তাহলে আসবে। হ্যাঁ, এখন আসবে আমার অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এই যে কনজিউমার রোলস, গুগল আয়ারল্যান্ড, দেখেন এ কিন্তু এই যে ইউরো দেখাচ্ছে ডেবিট 3000, আবার ডেবিট আবার 2500, কারণ কি জিবিপিরও ডেবিট আর ইউরো ডেবিট, কিন্তু ও কনভার্ট করে এই অ্যামাউন্টটা দেখাচ্ছে, কারণ যেহেতু ওর রিপোর্টটা জিবিপিতে হবে সেহেতু সে জিবিপিতেই দেখাবে, কিন্তু আপনার সোর্স স্টক সে দেখাচ্ছে যে আপনার সোর্স কিন্তু আসলে এইটা, ঠিক আছে। আবার যদি আমি আইটি সফটওয়্যার কনজিউমেবলসে যাই, একই রকম ভাবে দেখেন,
এখানে ইউরো, পরে পেমেন্টটা হলো পেয়েবল ইনভয়েস, ইউরো তো হয়ে আপনার জিবিপিতে পেমেন্ট হচ্ছে। সরি, এখানে 1 মিনিট, প্রথমে একটা জিবিপিতে করে ফেলছিলাম না, এরপর একটা জাস্ট এখানে কপি দিছিলাম, সো দ্যাটস ওয়াই ওইটা আর কি রয়ে গেছে। আমি জাস্ট জিবিপিটা ভয়েড দিয়ে দেই, জিবিপি এটা কিন্তু জিবিপিতে ছিল। সো এখন শুধুমাত্র আপনার ইয়েটা থাকবে, ওই যে ইউরোতে যেটা ছিল সেটা, এই যে। সো এই যে এইটাই ছিল আমার ব্যালেন্স, এটা হলো আমার ইউরো ব্যালেন্স, এটা হলো আমার জিবিপি ব্যালেন্স, এবং আলটিমেটলি আমার এটাই দেখাবে আমার প্রফিট অ্যান্ড লসে, যেহেতু আমার জিবিপিটাই হলো আমার প্রফিট অ্যান্ড লসে থাকার কথা। যদি আমি এটা দেখি কোথায়, একটু আপডেট দিই, এখানে 4000 দেখাচ্ছিল, এখন এটা 1900 দেখাবে, এই যে 1924.95।